হ্যালো সম্মানিত সুধী, সবাইকে স্বাগতম আমার একটি নতুন লাইভে। আজকে আমি মূলত কথা বলবো যে আমরা যখন আরজেএসসিতে যাই, আরজেএসসিতে যাবার পরে যখন আমরা অ্যাপ্লাই করি আমাদের প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠনের জন্য, তখন কিন্তু আরজেএসসি রেজিস্টার হওয়ার পরে চারটা মূলত সার্টিফিকেশন দিয়ে থাকে বা চারটা ডকুমেন্ট আপনাকে প্রোভাইড করে থাকে, এবং এইটার কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা মহত্ব বা গুরুত্ব রয়েছে। এইটা কিন্তু আপনাদের জন্য বোঝাটা অত্যন্ত আবশ্যক। আর এই চারটা সার্টিফিকেশনের উপর ভিত্তি করেই আপনার কোম্পানি গঠিত হয়, এবং এটার ভিতরে যে আপনার ক্লজগুলো থাকে এগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। ঠিক আছে, তো আজকে এইটা নিয়ে মূলত আলোচনা করব। আমি কথা না বাড়িয়ে আজকে আপনাদের সাথে শুরু করতে চাই। আমি দেবরাজ রুদ্র কন্টিনিউ আপনাদের জন্য লাইভ নিয়ে আসি, যাতে আপনারা আপনাদের নিজস্ব জায়গা থেকে ব্যবসায়িক দক্ষতা অর্জন করুন এবং নিজস্ব ব্যবসায়িক বিভিন্ন রকম বিষয়ে সলা পরামর্শ পেয়ে থাকুন। এই জন্য আমি আজকেও ভিডিও নিয়ে আসলাম। তো আজকে শুরু করা যাক। প্রথমত, আরজেএসসি থেকে আমাদের কোন চারটা সার্টিফিকেশন দিয়ে থাকে তা আপনাদের অত্যন্ত জানা আবশ্যক। দেখেন, আরজেএসসি থেকে আপনার রেজিস্টারের কিছুদিন পর, ঠিক আছে, এই সার্টিফিকেশন দিয়ে থাকে। সেটা হতে পারে 6 দিন 7 দিন পর হতে পারে। তো এই সার্টিফিকেশনের প্রথমটা হলো সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। প্রথমটা হলো কি, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। দ্বিতীয়টা হলো ফর্ম 12। তৃতীয়টা হলো মেমোরেন্ডাম। চতুর্থটা হলো আপনার আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। এখন মেমোরেন্ডাম ও আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন একটা একটা ফর্মেটেই থাকে। তো এইটা নিয়ে আমি পরে আলোচনা করতেছি। আপনার এই চারটা বিষয় মনে রাখবেন। এই চারটা ডকুমেন্ট আপনাকে দেবে আরজেএসসি। প্রথমত কি দেবে, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, তারপরে ফর্ম 12, তারপরে মেমোরেন্ডাম, তারপরে কিন্তু আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। এখন চলুন আমরা দেখে আসি আসলে কোনটা কীরকম দেখতে হয়। যেমন প্রথমত যদি দেখি, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন দেখতে এরকম হয়। ঠিক আছে, এটা হলো সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, এবং এই সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন কিন্তু আপনার লিগ্যাল ডকুমেন্টস, যে আপনার কোম্পানি ফরমেশন হয়েছে এটার লিগ্যাল ডকুমেন্টস কিন্তু সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। তো আপনারা যদি কেউ জিজ্ঞেস করে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন কি, একটা কোম্পানি গঠনের ফরমেশনের লিগ্যাল যে ডকুমেন্টস হলো তার আপনার সার্টিফিকেশন হলো সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, যেটা কিনা আমাদের কোম্পানি অ্যাক্ট 1994 এর উপর ভিত্তি করে দেওয়া হয়। ঠিক আছে, তো এখানে একটা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন দেখতে পাচ্ছেন। এখানে দেখেন, এখানে শুরুতে থাকে ইস্যু নম্বর, ইস্যু ডেট, মানে কত তারিখে এটা ইস্যু করা হয়েছে এবং কত নম্বর এটা বই তাদের রেজিস্টারকৃত সেটা এটা প্রমাণ করে। ঠিক আছে, এরপরে দেখেন এখানে দেওয়া আছে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, এটা হলো নাম্বার। ঠিক আছে, এই যে নাম্বারটা দেখতে পারতেছেন এটা হলো 3-6 ডিজিটের যে নাম্বারটা, এটা হলো আপনার রেজিস্ট্রেশন নাম্বার। ঠিক আছে, আপনার কোম্পানি যে রেজিস্ট্রেশন হয়েছে, তো কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এইটা। তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে খুবই সিম্পল, উপরে সরকারি ডকুমেন্টটাই এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে আমাদের লোগোটা থাকবে, এটা অবশ্যই থাকবে। এখন আমি বলতে চাচ্ছি যে এখানে কি কি থাকে। দেখেন, একটা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনে আপনার প্রথমেই তারা বলে থাকবে যে আই হেয়ার বাই সার্টিফাই দ্যাট এই কোম্পানি, যে কোনো একটা কোম্পানির নাম দিলেন, ইজ দিস দে ইনকর্পোরেটেড আন্ডার দ্য কোম্পানিজ অ্যাক্ট অফ 1994 অ্যান্ড দ্যাট দ্য কোম্পানি ইজ লিমিটেড। মানে এখানে বোঝানো হচ্ছে যে আমাদের এখান থেকে ঘোষণা করা হচ্ছে যে এই কোম্পানিটি এই দিনে ইনকর্পোরেটেড হয়েছে বা গঠিত হয়েছে কোম্পানি অ্যাক্ট 1994 এর আন্ডারে। ঠিক আছে, এবং এটা একটা লিমিটেড কোম্পানি। আশা করি এই পর্যন্ত ইনকর্পোরেশন সার্টিফিকেট সম্পর্কে আপনার কোনো সন্দেহ নেই, বুঝতে পেরেছেন। এবং এইটা কত তারিখে দেওয়া হয় তাও কিন্তু এখানে উল্লেখ করা হয়। দেখেন নিচে দেখেন উল্লেখ করা হচ্ছে কত তারিখে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এই যে নিচে দেখেন, নিচের লাইনটা এই যে এখানে আপনার উল্লেখ করা হচ্ছে, এবং এখানে আপনার নিচে থাকে যে রেজিস্ট্রার ওইটা কিন্তু নিচে থাকে আপনার উল্লেখ করা। তো এখানে আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি তো বললেন ঠিক আছে, কিন্তু এইটা যে লিগ্যাল ডকুমেন্টস, এইটার সিগনেচার বা এটা কে করেছে, এইসব বিষয় রিলেটেড
তথ্যাদি কোথায়, কিন্তু বর্তমানে আসলে দেখেন সব কিছু ডিজিটালাইজেশন হচ্ছে। তো যেমন দেখেন আপনি ইটিন যখন করেন, ইটিন করার ক্ষেত্রেও কিন্তু দেখবেন কারো সিগনেচার বা কিছু থাকে না, ডিরেক্ট তারা কী করে দেয়, একটা কিউআর কোড দিয়ে দেয়। ঠিক আছে, এই যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন, এরকম একটা কিউআর কোড দিয়ে দেয়। এই কিউআর কোড যখন স্ক্যান করবেন সফটওয়্যারে, তখন কিন্তু আপনি সিগনেচার এক্সেট্রা যে আবশ্যকতা আপনার সেগুলো খুঁজে পাবেন। ঠিক আছে, তো বর্তমান ডিজিটাল বাংলাদেশে সব কিছু ডিজিটালাইজেশন হইতেছে, এটাতে কোনো রকম আপনার কোনো সন্দেহ নেই। এখন এই যে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন দেখলেন, এই সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে কিন্তু যে ক্লজগুলো থাকে, আপনার ফরমেশনের যে বেস তথ্যগুলো থাকে, এখানে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনে আপনি পেয়ে যাবেন। ফর্ম 12 কি, ফর্ম 12টা আসলে আপনার যে কোম্পানি আছে, সেই কোম্পানিতে যারা ডিরেক্টর আছে বা ম্যানেজিং সেকশনে আছে, তাদের ডিটেলসটা এখানে থাকে। সেটা হলো কি ফর্ম 12। আপনাকে ফর্ম 12-এর আসলে কোনো ড্রাফট কপি আমার কাছে এখন স্পষ্ট হাতে নেই, তাই আমি কিন্তু আপনাকে এমন একটা কপি দেখাচ্ছি। দেখেন, আমি কপি দেখাচ্ছি, মোবাইল থেকে দেখাচ্ছি, ডোন্ট মাইন্ড, আশা করি আপনারা বুঝবেন। এই যে এখানে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন ফর্ম 12। ঠিক আছে, এটা কি ফর্ম 12 এরকম থাকে। দেখেন এখানে নাম আছে, আপনার কোম্পানিতে কারা ডিরেক্টর আছে তাদের নাম আছে। তারপরে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু আপনার ন্যাশনালিটি আছে, ন্যাশনালিটির পাশে আছে হলো অরিজিন। ঠিক আছে, অরিজিনটা কি, আপনার অনেক সময় দেখা যাচ্ছে বিদেশ থেকে অনেকে ইনভেস্ট করে, তাদের ন্যাশনালিটি কিন্তু ওই দেশের হয়ে থাকে। তো সেক্ষেত্রে অথবা এই দেশে চলে আসে, কিন্তু মূলত জন্ম অন্য জায়গায়, সেখানে তাদের ন্যাশনালিটি আছে, তো ওইটা হলো ন্যাশনালিটি অফ অরিজিন। আপনি কি স্পষ্ট দেখতে পাচ্ছেন, আমি কি দেখতে পাচ্ছি আসলে জানি না কতটুকু স্পষ্ট দেখতে পাচ্ছেন। তারপরে ইউজুয়াল রেসিডেন্স এরিয়া, মানে কোথায় তারা থাকে, এটাও কিন্তু এখানে উল্লেখ থাকবে। তারপরে আদার কোনো বিজনেস তাদের আছে কি না, অন্য কোনো কোম্পানি তাদের শেয়ার আছে কি না, এটাও কিন্তু এখানে দেওয়া থাকে, উল্লেখ থাকে। তারপরে ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট অফ চার্জ মানে কবে তাদের অ্যাপয়েন্ট করা হয়েছে ডিরেক্টর হিসেবে বা ম্যানেজিং সেকশন অপশনে, তো সেখানে ডেট অফ ইনকর্পোরেশন থাকে ম্যাক্সিমাম। কারণ কি, আমাদের যখন ডিরেক্টর প্রথম লেভেলে কিন্তু নেওয়া হয়ে থাকে যে কারা কারা ব্যবসা করবে, তো তাদেরকেই মূলত এইখানে ফর্ম 12-এর শুরুতে থাকে। ঠিক আছে, কারণ পরবর্তীতে চেঞ্জ হয়ে হয়তো বাড়তে পারে, কমতে পারে, ওইটা অন্য হিসাব, কিন্তু শুরুতে কিন্তু যারা আমাদের ইনকর্পোরেশনের সময় থাকে তাদেরই কিন্তু এখানে উল্লেখ থাকে। ঠিক আছে, পরে চেঞ্জ হতে পারে। তারপরে সিগনেচার অফ ম্যানেজিং ডিরেক্টর থাকে, এখানে যে ম্যানেজিং ডিরেক্টর তার সিগনেচার থাকে। এখানে একটা কথা, আর্টিকেল 12-এ কিন্তু যে ম্যানেজিং ডিরেক্টর তাকেও শো করানো হয়, কারণ সেও কিন্তু আলটিমেটলি একজন ডিরেক্টর। এই কথাটা আপনাদের একদম ক্লিয়ার কাট হওয়া উচিত যে যত ডিরেক্টর আছে, যত ম্যানেজিং সেকশনের লোক আছে, যারা হায়ার ম্যানেজিং সেকশনের সাথে অন্তর্ভুক্ত কোম্পানির অঙ্গ, তাদের কিন্তু আর্টিকেল 12-এ তুলে ধরা হয়। এখন আর্টিকেল 12-এ কিন্তু কি কি আর থাকে, দেখেন কোম্পানির নাম থাকে, আমি যেটা দেখালাম কোম্পানির, দেখেন এই যেখানে দেখতে পাচ্ছেন কোম্পানির নাম থাকবে, পাশাপাশি আপনার কার্ড, তারপর প্রেজেন্টেড ফর ফিলিং বাই, মানে এনে ম্যানেজিং ডিরেক্টরের নাম থাকবে, এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, তারপর রেজিস্ট্রেশন ডেটও থাকবে। ঠিক আছে, এটা কিন্তু থাকবে। আর এখানে অ্যাজ ইউজুয়াল উপরে কিন্তু দেখেন কিউআর কোড দেওয়া আছে। ঠিক আছে, এই যে কিউআর কোড দেওয়া আছে, মানে এইখানে যে লিগালিটি যেটা আছে, যে সিগনেচার যেটা বললাম আমি একটু আগে, যে ইন করতে যান বা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন বা যে কোনো এখন গভর্নমেন্ট ডকুমেন্টে সব কিছু লিগালাইজেশনের ক্ষেত্রে এখন সিগনেচার কেউ দেয় না। ঠিক আছে, সব কিছু ওই কিউআর কোডের ভিতরেই আপনি স্ক্যান করলে দেখতে পাবেন। ঠিক আছে, তো এইটা হলো, আমি আবার দেখিয়ে দিই, এটা হলো সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। ঠিক আছে, এটা হলো সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। এখন এটা চলে গেল, এরপরে কিন্তু আমাদের চলে আসছে আর্টিকেল 12, এটাও চলে গেল। এখন আমাদের কাছে চলে আসা যাক, সেটা হলো কি মেমোরেন্ডাম কি। মেমোরেন্ডামটা হলো আপনার যে কোম্পানি গঠনের যে বেসিক ইনফরমেশন, বা যেভাবে আর কি কোম্পানিতে বিভিন্ন বিষয় দিয়ে আছে, সেগুলো তুলে ধরা হয় মেমোরেন্ডামের মাধ্যমে। তো এখন মেমোরেন্ডামটা কি, সেটা যদি আমি আপনাকে একটু দেখাই দিই, তাহলে হয়তো আপনাদের সুবিধা হবে। ধরেন আমাদের কাছে এই মেমোরেন্ডামটা আছে। ঠিক আছে, এই যে না, এটা হলো আর্টিকেল, হ্যাঁ ঠিকই তো আছে, মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। দেখতে পাচ্ছেন মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, যেমনটা আমি শুরুতে বলেছিলাম যে মেমোরেন্ডাম এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন একই ধারায় থাকে। একই ধারায় থাকে বলতে কি এক জিনিস না, কারণ আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা হলো আপনার অ্যাসোসিয়েশনটা কীভাবে পরিচালিত হবে। ঠিক আছে,
অ্যাসোসিয়েশন বলতে আপনার প্রতিষ্ঠানটাকে বোঝানো হয়েছে। আর আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের উপরে যেটা থাকে সেটা হলো মেমোরেন্ডাম। মেমোরেন্ডাম বলতে আপনার কোম্পানিটা কি এবং এইটার মধ্যে কি কি অবজেক্ট থাকবে, মানে কি কি বিষয়াদি ব্যবসা করতে পারবে, পাশাপাশি এটার অফিস কোথায় থাকতে পারবে সেটা এখানে উল্লেখ থাকে, পাশাপাশি আপনার শেয়ারের মাধ্যমে কীভাবে দায়বদ্ধ এটা উল্লেখ থাকবে। এই ধরনের কিছু বিষয় এখানে মেমোরেন্ডামে উল্লেখ থাকে ডিরেক্টরের নাম সহকারে, ঠিক আছে। তো এখানে আমি দেখে নিই একটু আপনাদের জন্য সহজ হবে। তো যেমনটাই যে আমি দেখাচ্ছিলাম, আমি কোম্পানির নামটা আসলে হাত দিয়ে ঢেকে রাখতে চাচ্ছি, বাকি সব দেখেন আপনার। দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994, এ প্রাইভেট কোম্পানি লিমিটেড বাই শেয়ার্স মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, ঠিক আছে। নিচে কোম্পানির নাম থাকে কোন কোম্পানির। তো এখানে যেমন দেখেন প্রথমে 1 নম্বর ক্লাস কী থাকে, দ্য নেম অফ দ্য কোম্পানি, যেটা আমি বলেছি যে প্রথমে থাকবে কি দ্য নেম অফ দ্য কোম্পানি। এটা কিন্তু আমি মেমোরেন্ডামের কথা বলতেছি। মেমোরেন্ডাম দেখলে আপনি সহজে এটা বুঝতে পারবেন। তো দেখেন এখানে যেমন দেখতে পাচ্ছেন দি নেম অফ দ্য কোম্পানি ফার্স্ট ক্লজ থাকে। এবার সেকেন্ড ক্লজে কী থাকে সেটা হলো এটা অফিস কোথায় থাকবে। যেমন এখানে কি বলছে, দ্য রেজিস্টার্ড অফিস অফ দ্য কোম্পানি শ্যাল বি সিচুয়েটেড ইন বাংলাদেশ, মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার কোম্পানির কোনো অফিস থাকতে পারে, ঠিক আছে। তারপরে তৃতীয়তে থাকে অবজেক্ট ক্লজ, মানে কী উদ্দেশ্যে এটা আপনার কোম্পানিটা গঠন হয়েছে এবং কী কী কাজ করতে পারবে, ঠিক আছে। এখানে একটা কথা বলে রাখা বাহুল্য যে এই অবজেক্ট ক্লজে যেগুলো থাকবে সেই ব্যবসায় আপনি করতে পারবেন বর্তমানে কিংবা ভবিষ্যতে, এর বাইরে ব্যবসা কিন্তু আপনি করতে পারবেন না। তো এখানে অবজেক্ট ক্লজ যদি দেখে নেন আপনারা, এখানে দেখেন অনেক অবজেক্ট ক্লজ দেওয়া থাকে 1 2 3 4 এরকম করে, এবং প্রত্যেকটার আন্ডারে কিন্তু আরও অনেক পার্ট থাকে, ঠিক আছে। একটা অবজেক্ট ক্লজের আন্ডারে কিন্তু অনেকগুলো পার্ট থাকে। যেমন এখানে আমি একটা অবজেক্ট ক্লজ উল্লেখ করে দিই আপনাকে। যেমন এখানে আছে থার্ড ক্লজটা কি, থার্ড ক্লাস টু ক্যারি অন বিজনেস ফর কনসালটেন্সি, ডিজাইন, প্ল্যানিং, কনস্ট্রাক্টিং, মেকিং, কন্ট্রাক্টর, রিপেয়ারিং অ্যান্ড এক্সিকিউশন অফ বিল্ডিং কনস্ট্রাকশন of multi-storage flat, land development, developer, land purchasing, share buying and selling, apartment তারপর commercial building, office building, departmental store, shopping mall, hotels, তারপরে shopping center, hospitals, universities, gymnasium, club, car and car accessories, ship breaking, তারপরে industry, lightership, ceramic industry, bag items, plastic and plastic items, cinema house, educational institution, সো অন। অনেকগুলাই দেওয়া আছে, তো আমি ওগুলো পুরোপুরি পড়ে আপনাকে একটু বিরক্ত করতে চাচ্ছি না। তো এইটা কিন্তু আপনার একটা মেমোরেন্ডাম বা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের মেমোরেন্ডামের ভিতর থাকে, এবং মেমোরেন্ডামে এই কটাই থাকে। আর নিচে পরবর্তীতে থাকে কি আপনার কিন্তু যে ডিরেক্টররা আছে ওই ডিরেক্টরদের নাম এবং তাদের ডিটেলসটা থাকে, ঠিক আছে। যেমন নাম, বাবার নাম, মার নাম, তারপরে অ্যাড্রেস, তারপর ডেট অফ বার্থ, ইমেল, ফোন নাম্বার, এরকম ইটিন, এনআইডি, ঠিক আছে। পাসপোর্ট থাকলে পাসপোর্ট, ন্যাশনালিটি, এইসব কিছু থাকে মেমোরেন্ডামে, ঠিক আছে। এরপরে আমরা চলে আসি আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, 4 নাম্বার যে সার্টিফিকেশন সেটা আমি চলে আসলাম আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। এখন যেটা বললাম যে এই পর্যন্ত আমি 3টা দেখালাম, 3টার মধ্যে প্রথমটা কী ছিল, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন হলো আপনার কোম্পানি গঠন বা ফরমেশনের রিলেটেড যে সার্টিফিকেট, ওইটা হলো সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। দ্বিতীয়ত দেখালাম আর্টিকেল 12, যেখানে আপনার কোম্পানির যে ডিরেক্টররা থাকে ওই ডিরেক্টরের কারা কারা আছে ম্যানেজিং সেক্টরে তাদের উল্লেখ করা, ঠিক আছে। এটা হলো আর্টিকেল অফ 12। এরপরে 3rd নাম্বার কী দেখালাম, মেমোরেন্ডাম। মেমোরেন্ডামে কী কী উল্লেখ থাকে সেটা আমি বলে দিয়েছি। মেমোরেন্ডামে আপনার উল্লেখ থাকে কিন্তু আপনার কোম্পানির নাম, কোম্পানি কোথায় কোথায় ব্যবসা পরিচালনা করতে পারবে, অবজেক্ট ক্লজ বা কী কী ব্যবসা করতে পারবে বর্তমানে কিংবা ভবিষ্যতে। এরপরে কী আছে, এরপরে আছে কিন্তু আপনার তাদের শেয়ার কিন্তু সীমাবদ্ধ, ঠিক তাদের শেয়ার দ্বারা তাদের দায় সীমাবদ্ধ, ঠিক আছে, এটা থাকে। আর ডিরেক্টরদের নাম, ঠিকানা, অ্যাড্রেস এক্সেট্রা থাকে। এটা হলো মেমোরেন্ডাম। তো আশা করি এই 3টা সম্পর্কে আপনার কোনো ডাউট নেই। 4 নাম্বার যেটা হলো আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন সম্পর্কে আপনাকে বলে দিই, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন মূলত আপনার কোম্পানি কিভাবে পরিচালিত হবে এটার যাবতীয় ইনফরমেশন, কিভাবে শেয়ার ডিভাইড করা হবে, কিভাবে আপনার কোম্পানির বিভিন্ন রকম রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাপ্লাই করা হবে, কোন কোন নিয়মের ভিতরে রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাপ্লাই করা হবে, কাদের কতটুকু পাওয়ার দেওয়া হবে, কিংবা কারা
কী কী কাজ করতে পারবে, আপনার কীভাবে কেউ যদি এক্সিট করতে চায় ডিরেক্টরশিপ থেকে বা কিছু থেকে, সেটা কিভাবে পরিচালিত হবে, মানে একটা কোম্পানি যত রকম কার্যাবলী করা দরকার সেই সব কার্যাবলীর ডিটেলস কিন্তু আপনি সার্টিফিকেট অফ অ্যাসোসিয়েশন এর মধ্যে পাবেন। এটার মধ্যে অনেক সময় দেখা যায় উকিল কীভাবে আপনারটা নিয়ন্ত্রণ করে তার উপর নির্ভর করে 40টা 41টা 42টা 38টা বিভিন্ন রকম ভেরিয়েশন থাকে ক্লজের মধ্যে, ঠিক আছে। এখন এখানে যত ডিটেলস দেওয়া যায় তত আপনার জন্য মঙ্গল, ঠিক আছে। এখন এখানে যদি দেখি তো যেমন একটা সার্টিফিকেট ফর ইনকর্পোরেশন শুরুটা আপনাকে দেখিয়ে দিই। এই দেখেন এটা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, এখানে প্রিলিমিনারি আছে, প্রিলিমিনারির পরে দেখেন আপনি ইন্টারপ্রিটেশন আছে, তারপরে প্রাইভেট কোম্পানি শেয়ার ক্যাপিটাল, শেয়ার সার্টিফিকেশন, কী কী ডিটেলস থাকে দেখেন। প্রিলিমিনারি থাকে হলো মূলত একদম সূচনা মানে কিভাবে আপনার কোম্পানিটা কোন আইনের আন্ডারে এক্সিকিউট করবে, যেমন কোম্পানিস অ্যাক্ট 1994 এক্সেট্রা, ঠিক আছে। এবার ইন্টারপ্রিটেশন হলো আর একটু ডিটেলস, ঠিক আছে। তারপর প্রাইভেট কোম্পানি, কারণ এই কোম্পানিটা কিন্তু একটা প্রাইভেট, আপনার পাবলিক কোম্পানি করতে হলে একটা নির্ধারিত লিমিটেশন আছে, 100 কোটি টাকার উপরে হলে তখন যেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে, আপনার কোম্পানির যদি ক্যাপিটাল। তো এখানে যেমন আল্টারেশন অফ ক্যাপিটাল আছে। আল্টারেশন অফ ক্যাপিটালটা কি? এখন আল্টারেশন অফ ক্যাপিটালটা হলো আপনার ক্যাপিটাল কীভাবে ডিভাইড হবে সেটা। ট্রান্সফার অ্যান্ড ট্রান্সমিশন অফ শেয়ারস, কীভাবে ট্রান্সফার বা ট্রান্সমিশন হবে তার আপনার কোম্পানির শেয়ারগুলো, সেটাও কিন্তু আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে উল্লেখ থাকে। তারপরে আপনার কল অ্যান্ড ফর শেয়ার, তারপরে বরোয়িং পাওয়ার্স, কার কতটুকু পাওয়ার দেওয়া হবে, কীভাবে পাওয়ার কমবে বাড়বে এইসব নিয়ে। তারপর জেনারেল মিটিং, বা একটা কোম্পানিতে কিন্তু নিয়মিত ডিরেক্টর বোর্ডে মিটিং হয়, ঠিক আছে, এটাকে বলা হয় জেনারেল মিটিং। তারপর ভোট অফ মেম্বারদের ভোটিং সিস্টেম। তারপরে ডিরেক্টরস কারা, কোয়ালিফিকেশন অফ শেয়ারস, মানে আপনার কী কী কোয়ালিফিকেশন হওয়া লাগবে আপনি শেয়ার কিনতে। আবার ডিসকোয়ালিফিকেশন অফ ডিরেক্টর, কী কী কাজ করলে একটা ডিরেক্টর তার ডিরেক্টরশিপ হারাবে। প্রসিডিং অফ ডিরেক্টরস, কীভাবে ডিরেক্টরস চয়ন করা হবে। তারপরে কোরামে কী আছে, এজিএম, বোর্ড মিটিং, ঠিক আছে। এজিএমটা কি? অ্যানুয়াল জেনারেল মিটিং। অ্যানুয়াল জেনারেল মিটিংটা হলো আপনার বাৎসরিক একটা কোম্পানিতে যখন আপনার জুন জুলাই ক্লোজিং হয়, ঠিক আছে। একটা সবসময় মনে রাখবেন যে কোনো কোম্পানির বা সরকারি অর্থ বছর সেটা হলো জুন জুলাইয়ে ক্লোজিং, এরপরে অডিট হয়, অডিট হওয়ার পরে গিয়ে বছর শেষে তাদের একটা জেনারেল মিটিং হয় যে বিগত বছরে কিভাবে আসলে কার্যক্রম সম্পাদিত হয়েছে এবং কী বেনিফিট হয়েছে, লস হয়েছে, এক্সেট্রা। এটা পুরো ডিরেক্টর বোর্ডে মিটিং হয়, ওইটা হলো এজিএম বা অ্যানুয়াল জেনারেল মিটিং, ঠিক আছে। এটা প্রত্যেক বছরে অনুষ্ঠিত হওয়া আবশ্যক। এবং এর আগে কিন্তু আপনাকে কী করতে হবে সেটা উল্লেখ করা থাকে যে কত দিনের আপনার ডেট দেওয়া হবে, যে এই তারিখের আগে আপনাকে এটা নোটিশ দিতে হবে সব আপনার ডিরেক্টরদের, ঠিক আছে। তারপর বোর্ড মিটিং, ম্যানেজিং ডিরেক্টর কার্ড, তার পাওয়ার কতটুকু, ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিগনেচারি কার্ড থাকবে, নোটিশ, ডিভিডেন্ড রিজার্ভ, কমন সিল বলতে একটা কোম্পানির একটা কমন সিল থাকে, যে কোম্পানির সকল ডকুমেন্টে ওই সিলটাই আপনি পাবেন, ঠিক আছে, তারপরে সিগনেচার করা থাকে। অ্যাকাউন্টস অ্যান্ড অডিট, ঠিক আছে, ইন্ডেমনিটি, এইসব এক্সেট্রা কিন্তু আপনার উল্লেখ থাকে। ওয়াইন্ডিং আপ, যেমন কোম্পানি যদি কোনো সময় বন্ধ হতে চায় তো সেক্ষেত্রে কোম্পানির কী করণীয়, ঠিক আছে। হ্যাঁ, এবং ফাইনালি কোন ডিরেক্টর আছে আপনার কোম্পানিতে, তাদের কতটুকু শেয়ার এবং তার কী পজিশন সেটা কিন্তু এখানে উল্লেখ থাকবে, ঠিক আছে। এবং উইটনেসটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ উইটনেসে কিন্তু উল্লেখ থাকবে আপনার কারা কারা আপনার এই গঠনের সময় ছিল, ঠিক আছে। আশা করি এখানে আপনাদের আর কোনো রকম কোনো সন্দেহ নেই। তাহলে এই 4টা ডকুমেন্টেশন সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, ঠিক আছে। আমি চেষ্টা করব যে আমার পক্ষ থেকে এই 4টা ডকুমেন্টেশন সম্পর্কে আপনাদের যদি কোনো রকম ডাউট থেকে থাকে এই ডাউটগুলো ক্লিয়ার করতে। এখন এই 4টা সার্টিফিকেশন আপনাকে তো কখন দেবে আরজেএসসি কি? রেজিস্ট্রেশন অফ জয়েন্ট স্টক কোম্পানিজ, ঠিক আছে। এটা হলো আরজেএসসির ফুল ফর্ম। আরজেএসসিতে কেন যাব? কারণ আপনারা যারা ব্যবসা করতে চান দুইটা প্রসেসিংয়ে ব্যবসা করতে পারেন লিগ্যালভাবে। একটা হলো ট্রেড লাইসেন্স দিয়ে, আর একটা হলো আরজেএসসি থেকে আপনি নিবন্ধন করিয়ে কোম্পানি। তো আপনার জন্য সবচেয়ে বেটার ওয়ে হবে আরজেএসসি থেকে কোম্পানি নিবন্ধন করি। এর কারণটা কি? যখন আপনি আরজেএসসি থেকে কোম্পানি নিবন্ধন করাবেন তখন কিন্তু আপনার কোম্পানিটা বেশি সেফটি থাকবে, ঠিক আছে। মানুষ এটাকে অ্যাকসেপ্টেন্স বেশি দেবে। কোম্পানি যদি ব্যাংক লোনের ক্ষেত্রে অ্যাপ্লাই করে তারপরেও কিন্তু আপনার অ্যাকসেপ্টেন্স বেশি বা ব্যাংকের কর্তৃপক্ষ থেকে। ওভারঅল যখন একটা কোম্পানির লাস্টে এলটিডি বা লিমিটেড লেখা থাকে তার মানে ওই কোম্পানির ভ্যালুয়েশন বেশি করা হয়, ঠিক আছে।
তো এই জন্য লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যে কোনো ব্যবসা সবচেয়ে বেশি বেটার অ্যাকসেপ্টেন্স পায়। তো এজন্য আপনাদের যারা লিমিটেড কোম্পানি করতে চান তাদের নিয়ে আমি বিভিন্ন ভিডিও বানাচ্ছি, এবং আজকে মূলত আমি আপনারা রেজিস্টার হওয়ার পরে কোম্পানি যে 4টা সার্টিফিকেশন পাবে তা নিয়ে আমরা কিন্তু আলোচনা করলাম। আশা করি আপনারা এটা সম্পর্কে বুঝতে পেরেছেন। আপনাদের সাথে পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমি দেবরাজ রুদ্র আপনাদের কাছ থেকে বিদায় নিব। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে সবার সাথে বিজয়ের মঞ্চে।